আমি ডাক্তার মোহাম্মদ আরফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি আপনাদের মাঝে আসছি আর্থারাইটিস বা বাত সম্বন্ধে প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর্থারাইটিস বা বাত বলতে আমরা বুঝি আমাদের জয়েন্ট বা গিরার প্রদাহ। প্রদাহ বলতে সাধারণত বুঝে থাকি আমাদের জয়েন্ট যখন ফুলে উঠে, গরম হয়ে যায়, শক্ত হয়ে যায় বা নাড়াতে কষ্ট হয়, তখন আমরা সেটাকে প্রদাহ বলি। তো আমাদের এই যে বিভিন্ন সময় বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, সেগুলি কিন্তু বিভিন্ন ধরনের কারণে হতে পারে। সেই কারণগুলিকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, যেরকম আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের কিছু পরিবর্তন ঘটে, এই পরিবর্তন ঘটিত কারণে আমাদের কিন্তু গিরা ব্যথা হতে পারে, ফুলতে পারে, সেগুলিকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। এছাড়া আমাদের যে কোনো ধরনের ইনফেকশন যদি কোনো সময় গিরাকে আক্রান্ত করে, গিরা ফুলে যায়, তীব্র ব্যথায়, তখন আমরা সেপটিক আর্থ্রাইটিস বা ইনফেক্টিভ আর্থ্রাইটিস বলি। এছাড়া কোনো ব্যথা পাওয়ার পরেও কিন্তু আমাদের গিরা ব্যথা হতে পারে। আর আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা যে বিষয়টা সেটা আমরা নিজেরা রিউমাটোলজিস্ট যারা আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ বলতে এমন এক ধরনের রোগ বোঝায় যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজের শরীরের বিরুদ্ধেই কাজ করে থাকে। এটা সাধারণত কিন্তু আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে না। বিভিন্ন কারণে আমাদের শরীরে যখন এই ধরনের সমস্যা হয় যে আমাদের রোগ প্রতিরোধ নিজের বিরুদ্ধে কাজ করে, তখন বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়। তার মধ্যে একটা কিন্তু হচ্ছে বাতের ব্যথা বা জয়েন্ট ফুলে ওঠা। যেরকম আমি কিছু রোগের নাম বলতে পারি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাল আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বা সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোসিস বা এসিডি। এগুলি হচ্ছে এক ধরনের অটোইমিউন ডিজিজ। এইসব বিভিন্ন অটোইমিউন ডিজিজের কারণেও কিন্তু আমাদের গিরা ব্যথা হতে পারে। কি কি লক্ষণ হলে আমরা বুঝতে পারবো আসলে বাত রোগে আক্রান্ত বা আর্থ্রাইটিস হয়েছে, সে সম্বন্ধে আমি কিছু ধারণা দিতে চাচ্ছি। যখন আমাদের বাত বা আমাদের কোনো রকম আর্থ্রাইটিসের কারণে কোনো আক্রান্ত হবো, তখন দেখা যাবে যে আমাদের গিরা বা জয়েন্টটা সাধারণত ফুলে ওঠে, গরম হয়ে ওঠে, ব্যথা হয়। ব্যথাটা বিভিন্ন মাত্রায় হতে পারে, খুব তীব্র ব্যথা হতে পারে, হালকা ব্যথাও থাকতে পারে। সাধারণত গাউট বা সেপটিক আর্থ্রাইটিস বলি যদি এই ধরনের যদি আক্রান্ত, তখন ব্যথাটা খুব তীব্র আকারে দেখা দেয়। এছাড়াও আমাদের কিন্তু দেখা যাবে যে আমাদের যে জয়েন্টটা নাড়তে সমস্যা হচ্ছে ব্যথার জন্য। এছাড়া আমাদের অটোইমিউন ডিজিজের কারণে যখন বাত বা ব্যথা হয়ে থাকে, আমাদের শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় ধরে। যেরকম আমরা অনেক সময় চামড়াতে অনেক সময় বিভিন্ন রকম র্যাশ পেতে পারি, আমাদের মুখে বিভিন্ন র্যাশ হতে পারে, কোথায় চামড়ায় দেখা যায় চামড়া চর্চার মতো উঠে যাচ্ছে, এরকম বিভিন্ন চামড়ায় কিছু লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় ফুসফুসে বা শ্বাসকষ্ট সমস্যা থাকতে পারে এই গিরা ব্যথার সাথে, বা বিভিন্ন রকমের সমস্যা পেতে পারি আমরা যদি অটোইমিউন ডিজিজের কারণে ব্যথা হয়ে থাকে। এরপরে আমরা এখন একটু আপনাদের ধারণা দিতে যাব যে আমাদের দুই ধরনের কারণে সাধারণত বাতগুলি হয়ে থাকে বা আর্থ্রাইটিস। একটা হচ্ছে ইনফ্লামেটরি বা প্রদাহজনিত কারণ, আর একটা হচ্ছে নন ইনফ্লামেটরি কারণ বা অপ্রদাহজনিত। এই নন ইনফ্লামেটরি বা অপ্রদাহজনিত কারণগুলি সাধারণত যেটা হয়ে থাকে, আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের গিরায় কিছু পরিবর্তন ঘটে। আমি ইতিমধ্যে বলেছি যে জয়েন্টের বা গিরার প্রান্তে তরুণাস্থি বা কার্টিলেজ থাকে। এই কার্টিলেজগুলি বয়স বাড়ার সাথে সাথে বা তরুণাস্থি পাতলা হয়ে যায় বা প্রচলিত ভাষায় অনেক সময় ক্ষয় বলে থাকে। তখন আমাদের গিরাগুলিতে নাড়তে সমস্যা ব্যথা হয়, এটাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। এগুলো আমাদের বিভিন্ন জয়েন্টে হয়, যেমন হাঁটু সবচেয়ে কমন, এছাড়া কোমরে, আমাদের হিপ জয়েন্ট, বিভিন্ন জায়গায় এই ধরনের কারণে ব্যথা হতে পারে। আর আরেকটা যেটা বলছিলাম ইতিমধ্যেই, প্রদাহজনিত বাত বা অটোইমিউন ডিজিজের কারণে যে ব্যথাগুলি হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের জয়েন্টগুলি ফুলে যাচ্ছে, কখনো হাতের থেকে পায়ের বিভিন্ন অংশে ব্যথা হচ্ছে, বাম ডান দুই সাইডে ব্যথা হতে পারে, তার সাথে কোমর ব্যথা থাকতে পারে, আমাদের মাসেল বা লিগামেন্টগুলো যেখানে হাড়ে লাগে সেখানেও ব্যথা হতে পারে। এরকম বিভিন্ন রকম লক্ষণ নিয়ে প্রদাহজনিত বাতগুলি হতে পারে। এর মুহূর্তে আমরা এখন এই যে বাতের সম্বন্ধে আলোচনা করলাম, আমরা আসবো এই মুহূর্তে কিভাবে আমরা আসলে একজন রোগী যে বাতে আক্রান্ত হলো তার রোগটাকে কিভাবে নির্ণয় করবো। আমাদের এই নির্ণয়ের পার্টটাকে আমাদেরকে কয়েকটা ভাগ করতে পারি। কারণ আমরা যখন একজন রোগীকে নির্ণয় করতে কি ধরনের বাতের কারণে ব্যথা হচ্ছে, প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার ইতিহাসটা নিয়ে, তার ব্যথাটা কিভাবে শুরু হলো, তার ব্যথাটা কি প্রথমে হাতে শুরু হলো না পায়ে, বা হাত পায়ের ডান বাম দুই সাইডে হচ্ছে, এর সাথে কোমর ব্যথা আছে, নাকি শুধু একটা জয়েন্টে ব্যথা হচ্ছে, না কয়েকটা জয়েন্টে ব্যথা হচ্ছে, তার পরিবারে কেউ এই ধরনের জয়েন্টের বা বাতের কারণে ব্যথা হচ্ছে কিনা, সেই ইতিহাসগুলি নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইভাবে করে আমাদের একটা বিস্তারিত খুঁটিনাটি বিষয়ের সমস্ত কিছুর একটা ইতিহাস আমাদের নিতে হবে। দ্বিতীয়ত আমাদের যে কাজটা লাগবে, আমাদের গিরার ভিতরে পরীক্ষা করে দেখা যে ওনার শুধু গিরাতেই ব্যথা আছে নাকি গিরার আশেপাশে বিভিন্ন মাংসপেশি বা রগ যেটা বলি সেগুলিতে ব্যথা।
আমরা সেভাবে ধরে বুঝতে পারবো আমাদের কি এটা শুধু আর্থ্রাইটিস নাকি আর্থ্রাইটিসের সাথে আমাদের টেন্ডিনিস বা রগের সমস্যা আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এর পরবর্তীতে আসবে আমাদের বাতের কারণটা আমরা কি মনে করছি সে অনুযায়ী আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা। পরীক্ষা নিরীক্ষাগুলিকে আমরা কয়েকটা ভাগ করতে পারি। যেমন আমরা কিছু পরীক্ষা করে রক্তের সাধারণ পরীক্ষা, যেমন সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, সিআরপি, এবং যদি গাউট মনে করি সেই ক্ষেত্রে সিরাম ইউরিক অ্যাসিড, এগুলো আমরা করলে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা পাবো। এছাড়া আমরা এসজিপিটি, লিভার রিপোর্ট, সিরাম ক্রিয়েটিন, কিডনির পরীক্ষা এগুলো আমরা করতে পারি। কারণ আমাদের যদি ওষুধ দিতে হয় তাহলে কিন্তু আমাদের দেখতে হবে এইসব অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো আছে কিনা। এরপরে আমরা অটোইমিউন ডিজিজ সংক্রান্ত যে কথাগুলি বলেছিলাম সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি টেস্ট, ব্লাডে কিছু অ্যান্টিবডি থাকে সেগুলো আমরা টেস্ট করি। যেরকম আমরা রিমোট আর্থ্রাইটিস যদি কাউকে মনে করি সেই ক্ষেত্রে রিমোটয়েড ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি এগুলি আমরা করতে পারি। আমি যে এসিডি বা সিস্টেমিক লুপাস এরিথেমাটাস যে রোগ আছে সেক্ষেত্রে এএনএ নামে একটা টেস্ট আছে, সেটা আমরা করতে পারি। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যান্টিবডি টেস্ট। এবং সর্বশেষ আমরা কিছু প্রয়োজনীয় এক্স রে করতে দেখতে পারে। এটা আসলে সব ধরনের বাতের জন্য লাগে না। আমরা কিছু ক্ষেত্রে যখন কোমর ব্যথা হয় সেক্ষেত্রে হয়তো কোমরের একটা এক্স রে করতে লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমআরআই এবং সিটি স্ক্যান দামি পরীক্ষাও লাগতে পারে। তবে এটা মনে রাখতে হবে এই সবগুলি পরীক্ষা সব ধরনের বাতের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। আমরা প্রথমে নির্ধারণ করব কি ধরনের বাত আক্রান্ত হচ্ছে, তারপরে আমরা যথাযথ যে পরীক্ষাগুলি দরকার সেই পরীক্ষাগুলি করলে আমরা সে বাতকে ধরতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জয়েন্ট ফ্লুইড বা সাইনোভিয়াল ফ্লুইডেও পরীক্ষা করার কিছু গুরুত্ব আছে। যখন আমরা মনে করব গাউট বা কোনো ইনফেক্টিভ বা সেপটিক আর্থ্রাইটিস বা প্রদাহ বা অপদাহজনিত কারণ কিনা এইগুলি সঠিকভাবে নিরূপণ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় সাইনোভিয়াল ফ্লুইডেও পরীক্ষা করা লাগতে পারে। এখন আমি কিছু বিষয় বলবো। যদি কখনো কারো বাতের ব্যথা হয় তার সাথে কি কি লক্ষণ থাকলে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে সে বিষয়ে আমি কয়েকটা লক্ষণের কথা বলবো। যদি কোনো ব্যক্তির কোনো একটা নির্দিষ্ট জয়েন্ট ব্যথা বা ফুলে যায়, এর সাথে ওনার যদি কোনো রকম জ্বর আসে, 2 নম্বর ওনার যদি কোনো রকম ওজন হ্রাস পেতে থাকে, সাময়িকভাবে রোগী যদি মনে করেন যে ওনার একটা অসুস্থতা বোধ বেড়ে গেছে শরীরের মধ্যে, তারপরে যদি এরকম হয় যে উনি একবার অক্ষম হয়ে পড়েছেন, হাঁটতে পারছে না, এবং সর্বশেষ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের নির্দিষ্ট মাসেল পাশাপাশি যে মাংসপেশিগুলি থাকে যেটা যদি হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে তখন তার জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এরপরে আমরা চিকিৎসার ব্যাপারে সাময়িকভাবে কিছু কথা বলতে চাই। আমাদের যে রোগগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, বাতের যে কারণগুলি, এটা নির্ভর করে আসলে কি কারণে আমাদের বাতের ব্যথাটা হচ্ছে। আমরা যদি মনে করি অপদেহজনিত কারণ বা অস্টিওআর্থ্রাইটিসের কারণে ব্যথাগুলি হয়, সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুনের বা লাইফস্টাইল মডিফিকেশন করার যথেষ্ট গুরুত্ব আছে। যেমন একজন রোগীর যদি হাঁটু ব্যথা হয় অস্টিওআর্থ্রাইটিসের কারণে, সেক্ষেত্রে কিন্তু ওনার একটা সঠিক ওজন ধরে রাখার চেষ্টা করতে হবে। ওনাকে রেগুলার কিছু নিয়মিত শিখানো নিয়মে ব্যায়াম করতে হবে, এবং হাঁটুর চারপাশে যে মাংসপেশি আছে সেখানে সচল থাকে, ভালোভাবে মুভ করতে পারে, তার জন্য নির্ধারিত কিছু ব্যায়াম। এবং কখনো খুব বেশি ব্যথা হলে তার জয়েন্টের ব্যথার জন্য ওষুধ লাগতে পারে, অথবা অনেক সময় ইনজেকশন মতো লাগতে পারে তার ব্যথার জন্য। আর এছাড়া আমরা আরেকটা বাতের কথা বলেছি, অটোইমিউন ডিজিজ বা প্রদাহজনিত কারণে যে ব্যথাগুলি হয়, সেই ক্ষেত্রে যদি কারো বাতের ব্যথা হয় সেক্ষেত্রে আমাদের কয়েক ধরনের ওষুধ লাগে। একটা হচ্ছে প্রদাহ বিরোধী ওষুধ বা আমাদের NSAID বলি বা ব্যথার ওষুধ। আমরা বিভিন্ন রকম ব্যথার ওষুধ, ন্যাপ্রক্সেন, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন এই ধরনের ব্যথার ওষুধ নিতে পারি। এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বেশি ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু বাত নিয়ন্ত্রণকারী ওষুধ লাগবে, ডিজিজ মডিফাইং ড্রাগ যেটা আমরা বলে থাকি, যেমন মিথোট্রেক্সের, সালফাসালাজিন, টোবাস্টিন, বিভিন্ন রকমের ওষুধ আছে। এই ধরনের ওষুধগুলিও লাগতে পারে। আর গাউট যেরকম আরেকটা বাত আছে, গাউটের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যথার ওষুধ লাগে। আর যদি বারে গাউটের ব্যথা থাকে তখন কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কন্ট্রোল করার জন্য, একটা নির্দিষ্ট মাত্রা রাখার জন্য আমাদের দীর্ঘমেয়াদী গাউট কন্ট্রোলের ওষুধ লাগতে পারে।